ইনস্টিটিউট অফ রিয়েল হোমিওপ্যাথি আইআরএস এর পক্ষ থেকে আমি কাজী আজম আপনাদের শান্তি ও মঙ্গল কামনা করে আমাদের ইউটিউব চ্যানেলের প্রেজেন্টেশন ফিলোসফি পার্ট 3 শুরু করছি। আমাদের আগের পর্বগুলো যদি আপনারা না দেখে থাকেন তো ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দয়া করে দেখে নেবেন। আমাদের আজকের উপস্থাপনা হাউ টু স্টাডি ইন ম্যাথমেটিকা অ্যান্ড ল্যাবরেটরি। ম্যাথমেটিক এবং ল্যাবরেটরি হোমিওপ্যাথি বিজ্ঞানের দুটি অনন্য সম্পদ। হোমিওপ্যাথিক ওষুধ যে কাজ করে রোগ সারায়, ম্যাথমেটিকা এবং ল্যাবরেটরি হচ্ছে তার বৈজ্ঞানিক প্রমাণপত্র। এখন প্রশ্ন হচ্ছে ম্যাথমেটিকা এবং ল্যাবরেটরি আমরা কিভাবে শিখবো, এর শেখার উদ্দেশ্যটা কি এবং এটা আমরা বাস্তবে কিভাবে শিখছি এবং ঋষিরা কিভাবে একে শিখতে আমাদেরকে পরামর্শ দিয়েছেন। এবং সর্বশেষ আমি যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করব যে গো ব্যাক প্রসিডিউর অফ রিয়েল হোমিওপ্যাথিক থেরাপিউটিক সিস্টেমের প্রবক্তা স্যার ডাক্তার শ্যামল কুমার দাস ম্যাথমেটিকা এবং ল্যাবরেটরি কিভাবে শিখছেন বা আমাদেরকে কিভাবে শেখাচ্ছেন। এই পর্বে আমরা সেই বিষয়টি নিয়ে কিছু দরকারি কথাবার্তা আপনাদের বলবো। চলুন শুরু করা যাক। স্যার জেমস টাইলার কেন্ট লেসার রাইটিংস এর 202 পাতায় অর্গানন শিক্ষার গুরুত্ব দিয়ে এ স্টাডি ইন ম্যাথমেটিকা প্রবন্ধে ম্যাথমেটিকা এবং ল্যাবরেটরি শেখার দুইটি উদ্দেশ্য বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ইফ উই উড মেক প্রোগ্রেস উই মাস্ট ডিল আপন দ্য টিচিং অফ অর্গানন। নাম্বার ওয়ান, we must deal long upon what it is in the human being that must be changed in order to restore man from sickness to health. Number two, we must meditate long upon what it is in remedies or drugs that constitute a healing power or principles. Aphorism number three, আমরা যদি অগ্রগতি করতে চাই তবে আমাদের অবশ্যই অর্গাননের শিক্ষার উপর মনোনিবেশ করতে হবে। এক, আমাদের দীর্ঘ সময় অনুশীলনের মধ্য দিয়ে অবশ্যই তা পরিবর্তন করতে হবে যা মানুষের মধ্যে রয়েছে। এটি হতে হবে মানুষকে অসুস্থতা অর্থাৎ সিকনেস থেকে স্বাস্থ্যের অর্থাৎ হেলথের দিকে ফিরিয়ে আনতে। নাম্বার দুই, আমাদের দীর্ঘ সাধনার মাধ্যমে উপলব্ধি করতে হবে ওষুধের মধ্যে কি নিরাময়ের শক্তি বা নীতি রয়েছে যা অ্যাফেরিজম 3 তে বর্ণনা করা হয়েছে। সংক্ষেপে বলা যায়, অর্গাননের 3 নম্বর সূত্র অনুযায়ী ম্যাথমেটিকা কিংবা ল্যাবরেটরি থেকে আমরা শিখব প্রথমত মানুষের মধ্যে কি সিকনেস রয়েছে, দ্বিতীয়ত কোন ওষুধে কি ধরনের সিকনেস নিরাময় করার ক্ষমতা রাখে। কিন্তু বাস্তবে আমরা টোটালিটি অফ সিমটমস এর নামে কি শিখছি? আমরা শিখছি প্রথমত কি কারণে কষ্টভোগ শুরু হলো, যেমন বৃষ্টিতে ভিজে, রৌদ্রতাপে, পচাবাসি খাবার খেয়ে, তৈলাক্ত খাবার হেতু, শারীরিক আঘাতের কারণে, মানসিক কষ্ট হেতু ইত্যাদি প্রশ্নের উত্তর জেনে কজেশন ঠিক করা হয়। দ্বিতীয়ত, রোগ যন্ত্রণার অনুভূতি কেমন, দপদপকর বেদনা, চিনচিন ভাব, টাটানোবোধ বেদনা, শুলানোবোধ বেদনা, জ্বালাকর যন্ত্রণা, অস্থিরতায় ছটফট করে, চুপচাপ শুইয়া থাকিতে চায় ইত্যাদি প্রশ্নের উত্তর জেনে সেন্সেশন উপলব্ধি করা হয়। তৃতীয়ত, কোন অঙ্গে রোগ যন্ত্রণা দেখা দিয়েছে, মাথায়, মুখে, চোখে, নাকে, বুকে, পিঠে, পেটে, প্রজনন অঙ্গে, হাতে নাকি পায়ে, ডান না বাম পাশে ইত্যাদি প্রশ্নের উত্তর জেনে লোকেশন ঠিক করা হয়। চতুর্থত, কখন বা কিসে রোগ যন্ত্রণার র্যাশ বৃদ্ধি হয়, শীত নাকি গরমকালে, ঠান্ডায় না উত্তাপে উপশম, সকালে না বিকাল বেলায় নাকি দুপুরে, দিনে না রাত্রে নাকি মধ্যরাতে ইত্যাদি প্রশ্নের উত্তর জেনে মডালিটিস তথা অ্যাগ্রাভেশন এবং এমিলিওরেশন বুঝে নেওয়া হয়। পঞ্চমত, কষ্টভোগের সময় রোগীর আকাঙ্ক্ষা এবং বিতৃষ্ণা কি সে, টক না মিষ্টি নাকি ঝাল খাইতে চায়, ক্ষুধা বা তৃষ্ণা কেমন, বদ্ধ ঘরে নাকি খোলা মেলা পরিবেশে থাকিতে চায়, উত্তাপ নাকি বাতাস কামনা করে ইত্যাদি প্রশ্নের উত্তর থেকে কনকমিটেন্ট তথা অ্যাভারশন এবং ডিজায়ার থেকে রোগীর পিকুলিয়ার সিমটমস জেনে রোগীর ব্যক্তিত্ব নির্ধারণের চেষ্টা করা হয়। এবং ষষ্ঠত, রোগ যন্ত্রণার সময় রোগীর মানসিক লক্ষণ কি, বর্তমানে তথা প্রেজেন্ট রোগগ্রস্ত মানুষটির প্রবলভাবে তথা
প্রিডমিনেন্ট এবং লেগে থাকা পারসিস্টিং মানসিক অবস্থা, অর্থাৎ রোগীর ভয় বা ফেয়ার, উদ্বেগ বা অ্যাংজাইটি, কল্পনা বা ইমাজিনেশন ইত্যাদির তথ্য নিয়ে রোগীর মেন্টাল স্টেট উপলব্ধি করা হয়। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ম্যাথমেটিকা এবং র্যাপিডি থেকে স্যার কেন্ট আমাদের কি শিখতে বলেছেন, আর আমরাই বা কি শিখলাম? প্রচলিত টোটালিটি অফ সিমটমস থেকে আমরা কার্যত শিখলাম, প্রথমত ওষুধ প্রয়োগের পর সাফারিংস বা কষ্টভোগ বা রোগ যন্ত্রণাকালে প্রভাবদের মধ্যে কি কি লক্ষণ বা সিমটমস বা রুব্রিক্স বা প্যাথোলজি প্রকাশ পায়, এবং দ্বিতীয়ত রোগীর মধ্যে রোগের পরিণাম ফল বা রেজাল্ট অফ ডিজিজের প্রকাশ কেমন হলে কোন ওষুধ প্রয়োগে তা দূর হয়। স্যার কেন্ট বলেছেন সিকনেস বুঝতে, আর আমরা বোঝার চেষ্টা করছি রেজাল্ট অফ ডিজিজ। অথচ এই রেজাল্ট অফ ডিজিজকে বিবেচনা করে ওষুধ নির্বাচন সম্পর্কে স্যার কেন্ট তার ফিলোসফির 30 পাতায় সতর্ক বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, প্রেসক্রাইবিং ফর দ্য রেজাল্ট অফ ডিজিজ কজেস চেঞ্জেস ইন দ্য রেজাল্ট অফ ডিজিজ বাট নট ইন দ্য সিকনেস এক্সেপ্ট টু হারি ইটস প্রোগ্রেস। রোগীর পরিণাম ফল বিবেচনা করে ওষুধ দিলে রোগের পরিণাম ফলের উপশম হবে ঠিকই, কিন্তু প্রকৃত মানুষটির সিকনেস এর উপর ওষুধ নির্বাচন না করতে পারার কারণে ভিতরে ভিতরে আসল রোগটি বাড়তে থাকে। হোমিওপ্যাথিক চিকিৎসক মহোদয়গণ, আপনাদের সামনে বিনয়ের সাথে কয়েকটি প্রশ্ন রাখি। আপনি মানুষের জীবন নিয়ে কাজ করছেন, দয়া করে একটি ভেবে বলুন, এভাবে শেখায় অর্গাননের 1 এবং 3 নম্বর সূত্র অনুযায়ী রিস্টোর ম্যান ফ্রম সিকনেস টু হেলথকে কি উপলব্ধি করা যায়, এবং এভাবে শেখায় 3 নম্বর সূত্র অনুযায়ী ওষুধের কি হিলিং পাওয়ার অর প্রিন্সিপালস রয়েছে তা কি জানা যায়? তাহলে এভাবে শেখায় স্যার জেমস টাইলার কেন্টের নির্দেশনা মোতাবেক কতটা উদ্দেশ্য অর্জিত হলো? উদ্দেশ্য বর্ণনাকালে এ কারণেই স্যার কেন্ট আক্ষেপ করে বলেছেন, ইফ উই উড মেক প্রোগ্রেস, অর্থাৎ আমরা যদি অগ্রগতি করতে চাই। কেননা তার আমলেও ম্যাথমেটিকা ও রেপার্টরি প্রচলিত ধারায় শেখা হতো। এভাবে শিক্ষা গ্রহণ ও চর্চার সফলতা সম্পর্কে স্যার জেমস টাইলার কেন্টের মন্তব্য জেনে নেই। তিনি লেসার রাইটিংসের 203 পাতায় এ স্টাডি ইন ম্যাথমেটিকা প্রবন্ধে বলেছেন, ম্যান হু গিভ ব্রায়োনিয়া ফর নিউমোনিয়া, নাক্স ভূমিকা ফর স্টমাক, ক্যালিয়ায়ড ফর সিপিলিস অ্যান্ড বেলোডোনা ফর সেরিব্রাল কনজেশন seldom learn to individualize from the patient to his parts and organs. The best they can do is it individualize from organs and parts, hoping to get somewhere. Lucky hits are their sole joy and success. Their success would be failure in the mind of a man who can follow Hahnemann in all the man's in emphasizing the mind symptoms above all others in any given totality of symptoms of a sick man. Organon, aphorism 213। রোগীর অঙ্গসমূহের অংশবিশেষকে শ্রেণীবিভাগের অনুচিত শিক্ষা নিয়ে কেউ কেউ মানুষকে নিউমোনিয়ার জন্য ব্রায়োনিয়া, পেটের দোষের জন্য নাক্স ভূমিকা, সিফিলিসের জন্য ক্যালিয়ায়োড এবং মস্তিষ্কে রক্ত জমার জন্য বেলেডোনা প্রয়োগ করে থাকে। এভাবে অঙ্গসমূহের অংশবিশেষকে শ্রেণীবিভাগের মাধ্যমে তারা সেরা কিছু আশা করে। বাজিমাত করা তাদের একমাত্র আনন্দ এবং সাফল্য। তাদের সাফল্য ব্যর্থতায় পর্যবেসিত হবে যদি অন্যান্য যে কোনো লক্ষণ সমষ্টির চেয়ে সিক অবস্থায় মানুষের স্বভাবগত মানসিক লক্ষণকে হ্যানিম্যানের নির্দেশনা অনুযায়ী অধিকতর গুরুত্ব না দেওয়া হয়, যেটি তিনি অর্গাননের 213 নম্বর সূত্রে বলেছেন। স্যার কেন্ট লেসার রাইটিংসের 317 পাতায় হাউ টু ইউজ দ্য র্যাপোর্টরি প্রবন্ধে বলেছেন, from an extensive correspondence and many years of teaching graduates, I have come to the conclusion that
it is a difficult matter for many to know when the record of symptoms contains the possibilities of a curative prescription. ব্যাপক দৃষ্টান্ত পর্যালোচনা এবং অনেক বছর গ্রাজুয়েটদের শিক্ষাদানে নিয়োজিত থাকার সুবাদে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে সর্বাধিক লক্ষণ জানা সত্ত্বেও আরোগ্য সাধক প্রেসক্রিপশন করা অনেক কঠিন ব্যাপার। স্যার এইচ এ রবার্টস তার ফিলোসফির 84 পাতায় অকপটে স্বীকার করেছেন, ইন ফ্যাক্ট দ্য সিমিলেমাম ইজ practically never found among the diagnostic symptoms. প্রকৃতপক্ষে সিমিলেমামটি সুনির্দিষ্টভাবে ডায়াগনস্টিক লক্ষণগুলির মধ্যে কখনো পাওয়া যায় না। সুতরাং আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাহলে আমরা শিখব কিভাবে? স্যার কেন্ট তার ফিলোসফির 152 পাতায় ডিজিজ অ্যান্ড ড্রাগ স্টাডি ইন জেনারেল লেকচারে ম্যাটেরিয়া এবং রেপোর্টের শেখার পদ্ধতি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, পার্ট অফ ইয়োর স্টাডি শুড বি টু ব্রিং বিফোর দ্য মাইন্ড as fully as possible the diseases that human race is subject to. মানব জাতি যে সমুদয় প্রায় অভিভূত হয় তাদেরকে যথাসম্ভব সম্পূর্ণ চিত্তের সম্মুখীন করা তোমাদের পাঠের একটি অঙ্গ হওয়া উচিত। কেন্টস ফিলোসফি কিনোট পেজ 13-এ বলা হয়েছে, অল মায়াজমস আর ট্রু ডিজিজেস। সুতরাং ডিজিজ বা পীড়া বলতে ট্রু ডিজিজকেই বোঝানো হয়েছে। স্যার কেন্ট আরও বলেছেন, ট্রাই টু মাস্টার দিস disease must not be looked upon from a few symptoms that the patient may possess, but from all the symptoms that the whole human race bring out. এই উপদেশ আয়ত্ত করার চেষ্টা করো। একটি পীড়িত ব্যক্তির প্রকটিত মাত্র কয়েকটি লক্ষণের সাহায্যে রোগসমূহকে বোঝার চেষ্টা করবে না, বরং সমগ্র মানব জাতি কর্তৃক প্রকাশিত সমুদয় লক্ষণ সাহায্যে তাদের বোঝার চেষ্টা করবে। 153 পাতায় স্যার কেন্ট অভিমত দিয়েছেন, দি ফিজিশিয়ান হু ক্যান অনলি হোল্ড in his memory the symptoms of a disease, a remedy will never succeed as a homeopath. যে চিকিৎসক তার স্মৃতিপটে কেবল মাত্র রোগের কিংবা ভেষজের লক্ষণরাজি ধারণা করিতে সক্ষম, তিনি কখনো সফল হোমিওপ্যাথ হতে পারবেন না। এ কথার মধ্য দিয়ে তিনি শুধুমাত্র রোগ অথবা ওষুধ নয়, যথাযথভাবে হোমিওপ্যাথিক থেরাপিউটিক সিস্টেমকে আয়ত্ত করার বা আত্মস্থ করার নির্দেশনা দিয়েছেন। স্যার এইচ এ রবার্টস তার ফিলোসফিতে আরও দুটি অত্যন্ত মূল্যবান পরামর্শ দিয়েছেন। 83 পাতায় বলেছেন, হ্যাভ মোর ইম্পর্টেন্স ইন চাইল্ড লাইফ দ্যান ইন অ্যাডাল্ট লাইফ, because through them we see the expression of the child's disposition and desires. প্রাপ্তবয়স্ক জীবনের চেয়ে শিশু জীবনের বেশি গুরুত্ব রয়েছে, কারণ তাদের মাধ্যমে আমরা শিশুর স্বভাব এবং আকাঙ্ক্ষার প্রকাশ দেখতে পাই। 88 পাতায় বলেছেন, sometimes these early symptoms will place the physician in a position to see clearly the basic miasmatic condition from which the patient is himself suffering. This should bear a large place in the evaluation of symptoms. রোগীর রোগ যন্ত্রণা শুরুর পূর্বেকার প্রাথমিক লক্ষণগুলি কখনো কখনো চিকিৎসকের সামনে তার মৌলিক মায়াজমেটিক অবস্থা স্পষ্ট করে তোলে। লক্ষণগুলির মূল্যায়নে এটির একটি বড় জায়গা থাকা উচিত। স্যার জেমস টাইলার কেন্ট এবং স্যার হারবার্ট এ রবার্টস এর পরামর্শ থেকে আরও 3টি মৌলিক প্রশ্ন আমাদের সামনে দৃশ্যমান হয়। 1.
মানব জাতিকে ভাগ করে সিমটমস বা রুব্রিক্স কোথায় লেখা আছে? 2. স্যার হ্যানিম্যান বলেছেন, দেয়ার আর নো ডিজিজ বাট সিক পিপুল। যে মানুষটি প্রুভার ছিলেন তাকে হেলদি বলা হলেও তিনিও তো সিক। সেই সিক অবস্থার সিমটমস বা রুব্রিক্স কোথায় লেখা আছে? 3. শিশু জীবনের স্বভাব এবং আকাঙ্ক্ষা তথা প্রথম জীবনের জীবন দর্শন তথা ফিলোসফি অফ আর্লি লাইফের বর্ণনা কোথায় পাওয়া যাবে? প্রচলিত হোমিওপ্যাথিক লিটারেচারে কোথাও কি এ প্রশ্নগুলির উত্তর খুঁজে পেয়েছেন কেউ? হোমিওপ্যাথির জনক স্যার হ্যানিম্যান তার গবেষণার শেষ ফসল অর্গানন শস্য সংস্করণের একটি বিষয় অনুভব করে গুরুত্বপূর্ণ কিছু উপদেশ বাণী 148 নম্বর সূত্রের 108 নম্বর পাদটিকায় উল্লেখ করেছেন। বিশিষ্ট হোমিওপ্যাথ বিকে সরকার বিশেষভাবে বলেছেন, হোলি রিটেন ইন দ্য 6th এডিশন। স্যার হ্যানিম্যান বলেছেন, বাট দিস লেবারিয়াস, সামটাইমস ভেরি লেবারিয়াস, search for and selection of the homeopathic remedy most suitable in every respect to each morbid state is an operation which, notwithstanding all the admirable books for facilitating it, still demands the study of the original source themselves and at the same time a great amount of circumspection and serious deliberation, which have their best reward in the consciousness of having faithfully discharged our duty. How could this laborious, care demanding task, by which alone the best way of curing diseases is rendered possible, please the gentlemen of the New Mongrels Act, who assume the honorable name of homeopathist, and even seem in employ medicine in form and appearance homeopathic, but determined upon by them anyhow, quite in become vanity, and who, when the unsuitable remedy does not immediately give relief, in place of laying the blame on their unpardonable ignorance and laxity in performing the most important and serious of all human affairs, ascribe it to homeopathy, which they accuse of great imperfection. If the truth be told, its imperfection consists in this, that the most suitable homeopathic remedy for each morbid condition does not spontaneously fly into their mouths like roasted pigeons without any trouble on their own part. They know, however, from frequent practice how to make up for the inefficiency. Scarcely half homeopathic remedy by the employment of allopathic means that come much more handy of them. স্যার হ্যানিম্যান তার গবেষণার শেষ পর্যায়ে এসে বলেছেন, প্রত্যেকটি রোগের জন্য সর্বাপেক্ষা উপযোগী হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচন করা শ্রমসাধ্য, ক্ষেত্রবিশেষে বহুল শ্রমসাধ্য ব্যাপার। ইহাকে সহজ করিবার জন্য গ্রন্থরাজি থাকা সত্ত্বেও ইহার জন্য মূল উৎসসমূহের আরও গবেষণা করা একান্ত দরকার। যথেষ্ট সতর্কতা ও গভীর মননশীলতার প্রয়োজন এক্ষেত্রে আরও বেশি। এইরূপ নিষ্ঠা সহকারে কার্য সম্পাদন করিবার সচেতনতার মধ্যেই আরোগ্যের সর্বোত্তম পুরস্কার অন্তর্নিহিত। শ্রমসাধ্য যত্নসাধ্য কাজই আরোগ্য সাধনের একমাত্র ও সর্বশ্রেষ্ঠ উপায়। অর্গাননের 30 এবং 31 নম্বর সূত্র এবং 15 ও 16 নম্বর পাদটিকা লক্ষ্য করলে দেখবেন এখানে রোগ বলতে মায়াজমকে বোঝানো হয়েছে। স্যার হ্যানিম্যান আরো বলেছেন, গৌরবময় হোমিওপ্যাথ নামধারী নূতন শঙ্কর জাতীয় ভদ্রলোকেরা আকারে প্রকারে হোমিওপ্যাথিক ঔষধ যে কোনো ভাবে নির্বাচন করিয়া প্রয়োগ করেন, কিন্তু অনুপযোগী ঔষধ প্রয়োগের সহসা উপশম দিতে ব্যর্থ হইলে
হোমিও বিজ্ঞানকে ত্রুটিপূর্ণ বলিয়া দোষারোপ করেন। মানবীয় সর্বপ্রকার কাজের মধ্যে সর্বাধিক প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ এই কাজে তাহাদের অমার্জনীয় অজ্ঞতা ও শৈথিল্যকে দায়ী করেন না। সত্য কথা বলিলে বলিতে হয়, প্রত্যেকটি রোগের জন্য সর্বাপেক্ষা উপযোগী হোমিওপ্যাথিক ঔষধটি ভাজা পায়রার মতো আপনা আপনি বিনা আয়াসে তাহাদের মুখের মধ্যে উড়িয়া আসে না। ইহাই যদি হোমিওপ্যাথির অসম্পূর্ণতা হয়, তা হইলে আর কি বলিবার আছে। আধা হোমিওপ্যাথিক ঔষধের অকৃতকার্যতাকে কেমন করিয়া অ্যালোপ্যাথিক উপায় অবলম্বনের দ্বারা সম্পূর্ণ করা যায়, তাহা বারে বারে ব্যবহার করিবার ফলে তাহারা অবশ্য অবগত আছেন। এটির অনুবাদ করেছেন ডাক্তার হরিমোহন চৌধুরী। স্যার শ্যামল কুমার দাস স্যার হ্যানিম্যানের এই নির্দেশনা অনুযায়ী দীর্ঘ 40 বছর যাবৎ প্রত্যেকটি রোগের জন্য সর্বাপেক্ষা উপযোগী হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচন করতে শ্রমসাধ্য, ক্ষেত্রবিশেষে বহুল শ্রমসাধ্য গবেষণা অব্যাহত রেখেছেন। তিনি স্যার কেইন্টের পরামর্শ অনুযায়ী মানব জাতিকে 6টি ট্রু ডিজিজে ভাগ করেছেন এবং তিনি স্যার এইচ এ রবার্টসের পরামর্শ মেনে শিশু জীবনের স্বভাব এবং আকাঙ্ক্ষা তথা প্রথম জীবনের জীবন দর্শন, যাকে বলা হয় ফিলোসফি অফ আর্লি লাইফের ইন্ডিকেশনস আবিষ্কার এবং সে অনুযায়ী মানব জাতির 6টি ট্রু ডিজিজের জন্য প্রায় 8,000 ওষুধের মধ্য থেকে মাত্র 8টি ওষুধ মনোনীত করে উদ্ভাবন করেছেন এক নবধারার ম্যাটেরিয়া মেডিকা। স্যার শ্যামল কুমার দাসের এই গৌরবময় উদ্ভাবিত নবধারার ম্যাটেরিয়া মেডিকা একটি সম্পূর্ণ ফিলোসফি অফ আর্লি লাইফ বেসড ম্যাটেরিয়া মেডিকা। এই ম্যাটেরিয়া মেডিকা অনুসরণ করে রেজাল্ট অফ ডিজিজকে বিবেচনায় নিয়ে ওষুধ নির্বাচনের কোনো সুযোগ নেই। পেশেন্ট যে অবস্থায় আসুক না কেন, তার সিকনেসকে সহজে উপলব্ধি করেই ওষুধ নির্বাচন ও চিকিৎসা করা হয়। টোটালিটি অফ সিমটমসকে যথার্থ অর্থে মেনে ফ্রুট তথা পেশেন্ট, ট্রি তথা পেশেন্টের বাবা মা, আর্থ তথা পেশেন্টের পিতৃকুল মাতৃকুলের সার্বিক তথ্য সংগ্রহ করে 6টি ট্রু ডিজিজের প্রকটতম, প্রকটতর কিংবা প্রকট বিবেচনায় 6টি সাইকেল সাজিয়ে মাত্র 8টি ওষুধের 288টি পটেন্সির সাহায্যে মডার্ন সায়েন্স মতে সকল মেডিসিনাল ডিজিজের চিকিৎসা করার অভাবনীয় এবং গৌরবময় সৌভাগ্যময় সুযোগ সৃষ্টি করেছেন। এটি একটি পূর্ণাঙ্গ দার্শনিক ও বৈজ্ঞানিক ভিত্তি সমৃদ্ধ থেরাপিউটিক সিস্টেম। স্যার শ্যামল কুমার দাস এর নামকরণ করেছেন গো ব্যাক প্রসিডিউর অফ রিয়েল হোমিওপ্যাথিক থেরাপিউটিক সিস্টেম। এই পর্বে আমরা বিষয়টি সফল সমাপ্তি করতে সক্ষম হলাম না, কেননা সময় একটা ব্যাপার। আগামী পর্বে আমরা স্যার ডাক্তার শ্যামল কুমার দাস উদ্ভাবিত অনন্য অসাধারণ সিক টু হেলথ অর্জনে একমাত্র সক্ষম যে নবধারার ম্যাথমেটিকাটি রয়েছে, যেটি মূলত তৈরি হয়েছে ফিলোসফি অফ আর্লি লাইফ বেসড, সেই নবধারার ম্যাথমেটিকা সম্পর্কে আমরা সংক্ষেপে হলেও কিছুটা আলোকপাত করবার চেষ্টা করব। আমাদের ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আশা করি নোটিফিকেশন পাবেন। ভালো লাগলে লাইক দিন, খারাপ লাগলে ডিসলাইক দিন, পরামর্শ থাকলে কমেন্ট করুন, বন্ধুদেরকে শেয়ারও করতে পারেন। রিয়েল হোমিওপ্যাথিক চিকিৎসা নিন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।